আজকে আমরা দেখব মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটিকে নিয়ে। প্রথমে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু জেনে নিই এবং তারপর আমরা কবিতাটিকে নিয়ে ডিটেলসে লাইন ধরে ধরে আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের যশোর জেলার সাগরদরিয়া গ্রামে 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে হিন্দু কলেজে পড়াশুনোর সময় ইংরেজি সাহিত্য চর্চা শুরু করেন এবং খ্রিস্টান ধর্ম তিনি তখনই গ্রহণ করেন। তাই জন্য কিন্তু ওনার বাবার সঙ্গে ওনার মনোমালিন্য হয় এবং উনি ঘর ছেড়ে দেন এক প্রকার বলাই যায়। এবং তারপরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে উনি নিজের নাম রাখেন মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ মাইকেল শব্দটিকে তিনি যোগ করেছিলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে। এবং তারপর তিনি মাদ্রাজে চলে যান এবং সেখানে একজন ইংরেজ কন্যা রেবেকা ম্যাকটাফিসকে তিনি বিবাহ করেন। কিন্তু তার এই বিবাহ বেশি দিনের জন্য স্থায়ী হয়নি। তিনি পরবর্তী ক্ষেত্রে ফরাসি কন্যা হেনরিয়েটা সোফিয়াকে বিবাহ করেন এবং উনি কিন্তু অর্থাৎ এই সোফিয়া কবির জীবনের শেষ পর্যন্ত কবির সঙ্গে ছিলেন। কবির সুখ দুঃখের উনি বন্ধু ছিলেন। এনাদের নেপোলিয়ান নামে একজন ছেলে এবং শর্মিষ্ঠা নামে একজন মেয়েও ছিল। ওনার বংশধরদের মধ্যে বর্তমানে একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় রয়েছে, তার নাম হচ্ছে যে লিয়েন্ডার পেজ। তোমরা যারা টেনিস খেলোয়াড় দেখে থাকো, খেলা দেখে থাকো, তারা হয়তো চিনে থাকবে। কবি ইংল্যান্ডে আইন বিষয়ে পড়াশোনার জন্য গিয়েছিলেন একসময়, কিন্তু সেখানের আবহাওয়া অর্থাৎ ইংল্যান্ডের আবহাওয়াতে কবি মানিয়ে নিতে পারেননি। তাই জন্য উনি ওখান থেকে 1860 খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই শহরে চলে যান ল পড়তে। যেমন আমরা যদি নেতাজির কথা বলি, নেতাজিও পড়াশুনোর জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন, কিন্তু তিনিও ইংল্যান্ডের আবহাওয়া সহ্য করতে পারেননি। তার জন্য নেতাজি যখন পুনরায় ভারতে ফিরে এসেছিলেন, ওনার মাথার চুল উঠে গিয়েছিল সমস্ত কিছু। কারণ আমরা হচ্ছে যে গ্রীষ্মপ্রধান দেশ, তো সেখানে শীত প্রধান দেশে যখনই আমরা যাই সেখানে ঠান্ডাটা একটু বেশিই পড়ে, ইংল্যান্ডে, লন্ডনে, ফ্রান্সের থেকেও বেশি। তাই জন্য ওই চরমতম আবহাওয়া আমরা সহ্য করতে পারি না, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়ে থাকে। তাই জন্য কবি কী করেছিলেন, ফ্রান্সের ভার্সাই শহরেতে চলে যান। কিন্তু লেখকের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যেহেতু উনি নিজে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার বাবার সঙ্গে ওনার সম্পর্ক ভালো ছিল না, ওনাকে এক প্রকার ত্যায্য পুত্রের মতনই উনি করে দিয়েছিলেন। তাই জন্য উনি আর্থিক সাহায্য বাড়ি থেকে পাচ্ছিলেন না। তাই জন্য লেখক সেই মুহূর্তে বিভিন্ন তার পরিচিত যতজন মানুষ আছে তাদেরকে চিঠি লিখছিলেন একের পর এক, ওনাকে যাতে কেউ আর্থিক সাহায্য করে। ঠিক সেই মুহূর্তে উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও চিঠি লিখেছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই মুহূর্তে ঠিক যতটা সামর্থ্য ছিল ওনাকে সাহায্য করেছিলেন। সেই উদ্দেশ্যেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর মহাশয়কে বিদ্যাসাগর বলেছেন এবং ওনাকে অর্থাৎ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই কবিতাটিকে রচনা করেছেন। এই কবিতাটিকে রচনা করেছেন, সুন্দরভাবে তার মধ্যে উপস্থাপন করেছেন। আর এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একটি সনের জাতীয় কবিতা। আর এই সনের জাতীয় কবিতাকে আবির্ভাব আমাদের বাংলা সাহিত্যে প্রথম মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই হয়েছিল। শুধু সনের জাতীয় কবিতা নয়, আমাদের বাংলাতে অমিতাক্ষর ছন্দের আবির্ভাব কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই হয়েছিল। অর্থাৎ উনি অমিতাক্ষর ছন্দ সৃষ্টি করেছিলেন তার প্রথম কাব্য পদ্মাবতীর মধ্য দিয়ে। এবং সর্বশ্রেষ্ঠ কীর্তি যদি আমরা বলে থাকি মাইকেল মধুসূদন দত্তের, সেটা হচ্ছে রামায়ণ ছন্দে, ওই অমিতাক্ষর ছন্দেই লেখা রামায়ণ উপাখ্যান অবলম্বনে মেঘনাদবধ কাব্য। এছাড়া তিনি বাংলা, ফার্সি, গ্রিক, লাটিন, হিব্রু, তেলেগু, তামিল সব বিভিন্ন ভাষা কিন্তু জানতেন। মধুসূদন দত্ত শেষ জীবনে চরম এবং দারিদ্র্যের মধ্য দিয়ে তিনি অতিবাহিত হয়েছিল ওনার জীবন। তিনি আইন নিয়ে পড়াশোনা তো করেছিলেন, কিন্তু আইন বিষয়ে তিনি খুব একটা সাফল্য লাভ করতে পারেনি। 1873 খ্রিস্টাব্দে 29 জুন আলিপুর জেলা হাসপাতালে একদম কপর্তক শূন্য অবস্থায় ওনার মৃত্যু হয়। তার ঠিক দুদিন আগে ওনার স্ত্রী সোফিয়াও মারা গিয়েছিলেন। মাত্র 49 বছর বয়সে আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত মারা গিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে কবির এই সৃষ্টি বিদ্যাসাগর কবিতাটি আজকে আমাদের পাঠ্য বিষয়। বিভিন্ন উপমার মধ্য দিয়ে বিদ্যাসাগর মহাশয়কে তিনি এক অপার করুণার প্রতিচ্ছবি হিসাবে এই কবিতার মধ্যে উপস্থাপন করেছেন। এটাই আমরা এখন লাইন ধরে ধরে আলোচনা করব। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানি মনে, দিন যে দিনের বন্ধু। বিদ্যাসাগর মহাশয় এই বিখ্যাত ভারতে একজন বিদ্যার সাগর।
করুণার সিন্ধু তুমি, বিদ্যাসাগর মহাশয় করুণার সিন্ধু। সিন্ধু নদীর সঙ্গে এখানে বিদ্যাসাগর মহাশয়কে তুলনা করা হয়েছে। কে জানে না, সেই জানে যে দিন তথা নিজে দরিদ্র এবং দিনের বন্ধু তথা দরিদ্রের বন্ধু, যে নিজে দরিদ্র এবং যে দরিদ্রকে সাহায্য করে, দরিদ্রের বন্ধু, কেবলমাত্র সেই জানে এই বিদ্যাসাগর মহাশয়ের করুণার কথা। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে যে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। এখানে হেমাদ্রি, হেমাদ্রি কথাটির অর্থ হলো পাহাড়, অর্থাৎ উজ্জ্বল জগতে পাহাড়ের যে অপার করুণা বা পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষেরা রয়েছে, তারা পাহাড়ের পাদদেশে থাকাকালীন তারা জানে যে তাদের সামনে এই পাহাড় একজন মায়ের মতো তাদের সামনে বিরাজমান করে। যদি পাহাড়টা না থাকতো তাহলে পাহাড় থেকে সুন্দর নদী বা ঝর্ণা সেখান থেকে এসে মানুষকে শস্য শ্যামলা পরিপূর্ণ করে দিতে পারতো না। ঠিক তেমনই বিদ্যাসাগর মহাশয়কে এখানে পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন আমাদের লেখক, যে উজ্জ্বল জগতে হেমাদ্রি তথা পাহাড়ের যে অম্লান কিরণ রয়েছে, তারই মতো বিদ্যাসাগর মহাশয়ের অপার ভালোবাসা এবং করুণার গুণ সাধারণ মানুষের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন। ভাগ্য বলে যে মানুষ বা যে সমস্ত মানুষেরা এই মহান পর্বতের পাদদেশে আশ্রয় পেয়েছে, কেবল সেই জন জানে তার এই চরণে আশ্রয় পেয়ে কত গুণ বা কত সুখ। আর সেই জানে বিদ্যাসাগর মহাশয়ের সেবায় কী সুখ, যিনি দাসের মতো, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় দাসের মতো মানুষের সেবা করে চলেছেন। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নদী যেমন তার নির্মল স্বচ্ছ জল দিয়ে মানুষের সেবা করে, বিদ্যার সাগর অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় ঠিক তেমনইভাবে দাসরূপে মানুষের সেবা করে চলেছেন। কখনো তিনি দীর্ঘ শির মেলে ধরে, কখনো বা তরু দলের ন্যায়, কখনো দাস রূপে, আবার কখনো পরিমল বা বাগানে ফুল যেমন 10 দিকে ভরে ওঠে, ঠিক তেমনভাবেই বিদ্যাসাগর মহাশয় মানুষের সেবা করেন। দিনের বেলায় মানুষ যেমন শীতল শাসি ছায়ায় আশ্রয় নেয়, যেমন এখানে বলা আছে যে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, দিনের বেলায় যেমন শীতল শাসি ছায়ায় মানুষ আশ্রয় নেয়, শান্তি পায়, ঠিক তেমনভাবে বিদ্যাসাগর মহাশয় বনেশ্বরীর মতো সবাইকে ছায়া প্রদান করছে। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, আবার নিশায় অর্থাৎ রাত্রিবেলায় সুশান্ত নিদ্রা মানে শান্ত ঘুমের মতো বিদ্যাসাগর মহাশয়ের যারা সান্নিধ্যে থাকতে পারে, সেই সান্নিধ্যে থাকা মানুষ তাদের নিজস্ব ক্লান্তি দূর করে। কবিতাটার নোট আমি নিজে হ্যান্ড নোট করেছি, তোমাদেরকে নোটটা আমি এখানে দিচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করে ওখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো, যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমরা ভুলে না যাও।